নমস্কার বন্ধুরা, সাহিত্যম থেকে প্রকাশিত স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস রচনা সমগ্র থেকে বয়ে উপত্যকা গল্পটার দ্বিতীয়ার্ধের দ্বিতীয় অংশ আজ পড়ছি। এমনই এক মানুষ ম্যাকমার্ডো, যে সহজেই নিজের একটা বিশেষ স্থান করে নিতে পারে। যেখানেই সে থাকুক, আশেপাশের মানুষের তা জানতে দেরি হয় না। ফলে সপ্তাহ না যেতেই দেখা গেল শেফটারের ওখানে সবচেয়ে উল্লেখযোগ্য মানুষ সে। 10-12 জন লোক থাকতো ওখানে, কিন্তু তারা ছিল ভালো মানুষ। কেউ ফোরম্যানের, কেউ কেরানির কাজ করত। আমাদের তরুণ আয়ারল্যান্ডের লোকটির থেকে একেবারে অন্য ধরনের তারা। কোনো সন্ধ্যায় সকলে একত্র হলে তখন তার রসিকতা হতো অত্যন্ত স্বতঃস্ফূর্ত, কথাবার্তা বর্ণাঢ্য, আর গানে তো সে অতুলনীয়। জন্ম থেকেই সে সঙ্গী হিসাবে আদর্শ স্থানীয়। এমন এক আকর্ষণীয় শক্তি তার মধ্যে, যা সকলেই পছন্দ করত। কিন্তু হলে কি হয়, মাঝে মাঝে, এই যেমন সেদিন ট্রেনে আসতে আসতে হঠাৎ এক প্রচণ্ড ক্রোধ তাকে পেয়ে বসত। পরিচিতদের মধ্যেও প্রচুর সমীহ, এমনকি ভয়ও সঞ্চারিত হতো তখন। আর আইনের প্রতিও আইনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি প্রচণ্ড ঘৃণা তার ছিল, যা লক্ষ্য করে যেমন অনেক প্রচুর আনন্দ পেত, তেমনি আবার অনেকে ভয়ও পেত প্রচুর। যেভাবে সে প্রথম দেখা থেকেই গৃহকর্তার কন্যার প্রশংসার পঞ্চমুখ হয়ে উঠেছিল, তাতে বেশ পরিষ্কার বোঝা গিয়েছিল যে মেয়েটি তার হৃদয় জয় করেছে। পাণিপ্রার্থী হিসাবে পিছপাও ছিল না সে। দ্বিতীয় দিনেই মেয়েটিকে তার ভালোবাসার কথা জানালো। সেই থেকে প্রতিদিনই সে কথা তাকে শোনাতে লাগলো। তাকে নিরস্ত্র করার জন্য মেয়েটি যাই বলুক তা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলতো, কি বললে আরেকজন? বড়ই দুর্ভাগ্য দেখছি তার। নিজেকে সামলাবার চেষ্টা করুক সে। আমার সারা জীবনের সুযোগ, আমার হৃদয়ের বাসনা, সেই কে আর একজন? তার জন্য কোয়াবো আমি। যত ইচ্ছে বলে যাও না না, এমন একদিন আসবে যখন হ্যাঁ বলবে তুমি। আমার বয়স বেশি নয়, অপেক্ষা করতে পারবো। চপল ভাষায়, আয়ারল্যান্ড সুলভ টানে আর সুন্দর মিষ্টি কথায় সে ছিল পাণিপ্রার্থী হিসাবে অতি ভয়ঙ্কর। এর উপর ছিল তার মধ্যে ছিল তার অভিজ্ঞতার আর রহস্যের আকর্ষণ, সহজে যা নারীর মন জয় করে, এবং শেষ পর্যন্ত তার প্রেম। শোনাতো যে মোনাগান জেলা থেকে সে এসেছে, সেখানকার দ্বীপ আর মিষ্টি উপত্যকা আর ছোট ছোট পাহাড় আর সবুজ প্রান্তরের কথা। আর এখানকার এই কাদার তুষারের রাজ্যে বসে তাদের কল্পনায় তা হয়ে উঠত আরও অপরূপ। উত্তরের বড় বড় শহরের জীবনযাত্রার সঙ্গে সে ছিল পরিচিত, যথা ডেট্রয়েট, মিশিগানের নোংরা তাঁবু, বাফেলো, আর শেষ পর্যন্ত শিকাগো। আর তারপরেই সে পেল রোমান্সের অভাব। বিরাট শহরটা এমন সব আশ্চর্য আশ্চর্য ব্যাপার তার অভিজ্ঞতায় ঘটে, যা নিতান্তই ব্যক্তিগত, প্রকাশ করা যায় না। সতৃষ্ণভাবে বলল হঠাৎ চলে আসার কথা, পুরনো সম্পর্ক ছিন্ন করার কথা, সেখান থেকে গজনা এলাকা, আর তারপর এই উষর উপত্যকায় চলে আসার কথা। এটি শুনতে থাকে তার কালো চোখে করুণা আর সহানুভূতির দীপ্তি। এই দুই অনুভূতি অত্যন্ত দ্রুত, অত্যন্ত স্বাভাবিকভাবে পরিণত হয় ভালোবাসায়। ম্যাকমার্ডো ভালোই লেখাপড়া জানত, তাই সাময়িকভাবে একটা হিসেব রাখার চাকরি পেয়ে গেল। এর ফলে দিনের বেশিরভাগ সময়ই তার বাইরে কাটত। তাই অ্যানসেন্ট অর্ডার অফ ফ্রিম্যানের লজে গিয়ে হাজিরা দিয়ে উঠতে পারেনি। গাড়ির বন্ধু মাইক স্ক্যানলান একদিন এসে মনে করিয়ে দিয়েছিল তাকে। স্ক্যানলান লোকটি ছোটখাটো, সরুমুখো, নার্ভাস প্রকৃতি, তার চোখ কালো। দেখা হতে খুশি হলো মনে হলো। 2-1 গ্লাস হুইস্কি খাওয়ার পর সে তার আগমনের কারণটা ব্যক্ত করলো। বলল সে, দেখো ম্যাকমার্ডো, তোমার ঠিকানা আমি মনে রেখেছিলাম বলেই সাহস করে এলাম দেখা করতে। আশ্চর্য হলাম জেনে যে এখনো তুমি বডি মাস্টারের সঙ্গে দেখা করোনি। হলো কি বস, ম্যাগিন্টির সঙ্গে দেখা করোনি কেন? কাজের খোঁজ করতে হচ্ছিল, সময় পাচ্ছিলাম না। পেতেই হবে সময়, অন্য যে কোনো কাজের আগে। পাগল হলে নাকি? এখানে আসার পরের দিন সকালেই তো ইউনিয়ন হাউসে গিয়ে নামটা রেজিস্ট্রি করে আসা উচিত ছিল। যদি ওর নজরে পড়ো, মানে কিছুতেই সেটা হতে দেওয়া চলবে না। বেশ। ম্যাকমার্ডোর মুখে ঈষৎ বিস্ময় ফুটে উঠল। বলল, কেন? 2 বছরও বেশি দিন আমি লজের সভ্য ছিলাম, কোনো তো শুনিনি যে হাজিরা দেওয়া ব্যাপারটা এমন জরুরি। শিকাগোয় হয়তো তা নয়, কিন্তু সেই একই ব্যাপার তো এখানেও। তাই কি?
এক দৃষ্টিতে অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে বলল স্ক্যানলান। একটা অশুভ ইঙ্গিত তার চোখে। তাই কিনা জানতে পারবে 1 মাসের মধ্যেই। শুনলাম আমি নেমে যাওয়ার পর একজন পাহাড়ওয়ালার সঙ্গে তোমার কথা কাটাকাটি হয়েছিল। কি করে জানলে? খবরটা চাউর হয়ে গেছে। জেলায় এমন হয়েই থাকে, সে খবর ভালোই হোক আর নাই হোক। তা ঠিকই শুনেছ। কুত্তাদের আমি শুনিয়ে দিয়েছি তাদের আমি কি মনে করি। বটে, তবে তো তুমি ম্যাগেন্টির ঠিক মনের মতো মানুষ হবে দেখছি। বলো কি, সে কি পুলিশকে ঘৃণা করে নাকি? হাসিতে ফেটে পড়ল স্ক্যানলান। বলল, যাও হয়ে যাও, দেখা করো তার সঙ্গে। যদি না যাও তো পুলিশকে নয়, তোমাকেই ঘৃণা করবে সে। বন্ধুর উপদেশটা শুনো, যাও এক্ষুনি। বিদায় নিয়ে চলে গেল সে। ঘটনাচক্রে সেদিনই সন্ধ্যাবেলা ম্যাকমার্ডোর ওদিকে একটা জরুরি কাজ ছিল। হয়তো এটির উপর তার নজর একটু বেশি মাত্রায় পড়েছিল, কিংবা হয়তো সুইডেন দেশীয় গৃহকর্তার মন্তর মগজে ব্যাপারটা প্রবেশ করতে সময় লাগছিল। কারণটা যাই হোক, গৃহকর্তা হাতছানি দিয়ে তার নিজস্ব ঘরে তাকে ডেকে নিয়ে গিয়ে কোনো রকম ভূমিকা না করেই শুরু করলেন। মনে হচ্ছে আপনি আমার এটির উপর ঝুঁকেছেন। সত্যিই কি তাই, নাকি আমার ভুল হয়েছে? হ্যাঁ, সত্যি। তা বলেই দিচ্ছি, আপনাকে কোনো লাভ নেই তাতে। আপনি আসার আগেই আরেকজনের। হ্যাঁ, সে কথাও আমায় বলেছে। জেনে রাখুন তাহলে। ঠিকই বলেছে সে। কে সে, তাও কি বলেছে? না, জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কিছুতেই বলল না। বেচারা, পাছে ভয় পান সেই জন্যই বলেনি নিশ্চয়। ভয়? সঙ্গে সঙ্গে ম্যাকমার্ডো একবারে আগুন। হে বন্ধু, তাই। তাকে ভয় করার মধ্যে লজ্জার কিছু নেই। সে হলো টেডি বল্ডুইন। সে আবার কে? স্কোরারদের একজন হুমরা চুমরা সে। স্কোরারদের? তাদের কথা তো শুনেছি। এখানে ওখানে সব জায়গাতেই তাদের কথা শুনেছি, চুপি চুপি আর কানাঘুষো। তা ভয়টা কিসের? কারা তারা? সঙ্গে সঙ্গে শেফটারের গলার সুর নেমে গেল। এই সাংঘাতিক দলের কথা উঠলে সর্বত্রই যেমনটি হয়। বললেন, স্কোরাররা হলো এনশিয়েন্ট অর্ডার অফ ফ্রিমেন। অবাক চোখে তাকালো সে। বলল, তাই নাকি? তা আমি নিজেও তো ওই দলের সভ্য। সে কি, আপনি? একথা জানলে কখনোই আমি আপনাকে আমার এখানে থাকতে দিতাম না, সপ্তাহে $100 করে দিলেও না। কেন, কি দোষ তাদের? ওটা তো একটা দাতব্য ও সহৃদয়তার প্রতিষ্ঠান। তাই তো লেখা আছে নিয়মাবলীতে। কোথাও কোথাও হয়তো তাই, কিন্তু এখানে মোটেই তা নয়, বুঝলেন? কি তাহলে এখানে? এখানে এটা একটা নরহত্যার সমিতি, তাছাড়া আর কিছু নয়। অবিশ্বাসের হাসি আসলো ম্যাকমার্ডো। বলল, কি করে প্রমাণ করবেন? প্রমাণ? গোটা 50 হলেও কি যথেষ্ট হয় না? কি হয়েছে? মিলম্যান আর বেন শর্টের, নিকলসন পরিবারের, বুড়ো হায়ামের আর ছোট ছেলে বিলি জেমসের, আর আরও অনেকে। প্রমাণের কথা বলছেন? ওই উপত্যকায় এমন কে আছে যে কথা জানে? আন্তরিকতার সঙ্গে ম্যাকমার্ডো বলল, দেখুন, এই যে কথাটা বললেন, হয় আপনি এটা ফিরিয়ে নেবেন, নয়তো প্রমাণ করবেন। না হলে আমি এ ঘর থেকে নড়ছি না। মনে করুন আপনি আমার জায়গায় আছেন। এ শহরে আমি নতুন, এবং এমন এক সমিতির আমি সভ্য যা সম্পূর্ণ নির্দোষ। সারা যুক্তরাষ্ট্র জুড়ে এর শাখা, কিন্তু সব জায়গাতেই এর প্রচুর সুখ্যাতি। আর এখন যখন আমি এখানকার এই শাখায় যোগ দিতে চলেছি, আপনি বলছেন এও যা। কোনে দল স্কোরাররাও তাই। হয় আপনি ক্ষমা প্রার্থনা করবেন, নয়তো প্রমাণ করবেন মিস্টার শেফটার। দেখুন, সারা জগৎ যা জানে সে কথাই আমি আপনাকে বলছি। এই দুই দলের একটার যারা মাতব্বর, অপরটারও তারাই। একটাকে ছোটালে অপরটা তার প্রতিশোধ নেবে। এর প্রমাণ আমরা অসংখ্যবার পেয়েছি। ওসব নিছক গুজব। আমি চাই প্রমাণ। কিছুদিন থাকলে প্রমাণ আপনি নিজে থেকেই পাবেন। কিন্তু আমি ভুলে যাচ্ছি যে আপনি নিজেও ওই দলেরই। কিছুদিনের মধ্যেই আপনিও ঠিক ওদেরই মতো হয়ে পড়বেন। তাই বলছি, আপনি অন্য জায়গা দেখুন। আপনাকে রাখতে পারবো না এখানে। ওদেরই একজন এসে আমার এটির প্রাণী প্রার্থনা করবে, অথচ আমি তাকে সাহস করে তাড়িয়ে দিতে পারবো না। এর উপর আরেকজন এসে আমার এখানে থাকবে। না মশাই, কাল থেকে আপনি অন্য কোথাও রাত কাটাবেন। ম্যাকমার্ডো দেখলো দু জায়গা থেকে সে নির্বাসিত হতে চলেছে, আরামের আশ্রয় থেকে আর তার প্রেমাস্পদার কাছ থেকে। সেদিনই সন্ধ্যায় তার এটির সঙ্গে বসবার ঘরে দেখা। তার সমস্ত দুঃখের কথা এটিকে শোনালো। বলল, দেখতেই পাচ্ছি তোমার বাবা আমায় নোটিশ দিতে চলেছেন। একটুও গ্রাহ্য করতাম না যদি কেবল এখান থেকে চলে যেতে হতো। কিন্তু এটি মাত্র 1 সপ্তাহের পরিচয় হলেও তুমি একেবারে আমার প্রাণের নিঃশ্বাসে পরিণত হয়েছো। তোমায় ছেড়ে তো আমি থাকতে পারবো না। চুপ চুপ ম্যাকমার্ডো, অমন কথা বলো না। বলিনি তোমায় এখন আর সময় নেই? তোমার আগেই সে এসেছে, এবং যদিও আমি তাকে এক্ষুনি কথা দিইনি, কিন্তু আর কিছু না হোক অন্য কাউকে তো কথা দিতে পারবোই না। আচ্ছা এডি, আমি যদি আগে হতাম সে সুযোগ কি পেতাম আমি?
দু হাতে মুখ ডাকলো মেয়েটি, ফুপিয়ে ফুপিয়ে বলল, হ্যাঁ ঈশ্বর, যদি তাই আসছে তুমি। মুহূর্ত মধ্যে ম্যাকমার্ডো হাঁটু গেড়ে বসলো তার সামনে, বলল, আচ্ছা এটি ব্যাপারটা তাহলে যেমন আছে তেমনি থাকুক আপাতত। তোমার আর আমার দুজনের জীবনে কি তুমি নষ্ট করবে কেবল একটা কথার জন্য? প্রাণের যা বাসনা সেই মতো চলো তুমি, যে কোনো কথার চেয়ে প্রাণের বাসনার স্থান উপরে। বলিষ্ঠ বাদামি দুহাত এসে এটি সাদা হাত দুটো ধরে নিল, বলল, বলো তুমি আমার হবে নিশ্চয়, তাহলে আমরা ওর সম্মুখীন হতে পারবো। এখান থেকে? হ্যাঁ এখান থেকে। না না মেঘ, তাকে দু হাতে জড়িয়ে ধরে এটি বলল, এখানে থেকে তা হতে পারে না। আমায় তুমি নিয়ে যেতে পারো না এখান থেকে? ম্যাকমার্ডোর মুখে একটা অন্তর্দ্বন্দ্বের ছায়া পলকের জন্য খেলে গেল, কিন্তু শেষ পর্যন্ত সে মুখ হয়ে উঠল পাথরের মতো শক্ত। বলল সে, এই এখানে থেকেই সারা পৃথিবী বিরুদ্ধে গেলে তবুও কেন এখান থেকে চলে যেতে আপত্তি কিসে? না এটি এখান থেকে আমার চলে যাওয়া সম্ভব নয়। কিন্তু কেন নয়? কারণ যখন মনে হবে যে আমাকে পালিয়ে আসতে হয়েছে, জীবনে আর কখনো আমি মাথা তুলে দাঁড়াতে পারবো না। তাছাড়া বইয়ের কি আছে? স্বাধীন দেশে স্বাধীন নাগরিক নই কি আমরা? আমরা যদি পরস্পরকে ভালোবাসি, কার তাতে বাধা দেওয়ার সাহস হবে? জানো না তুমি মেঘ, জানো না? কতদিনই বা হলো তুমি এখানে এসেছো। এই বল্ডুইনকে চেনো না তুমি? চেনো না ম্যাগিনটিকে আর তার স্কোরারদের? না, চিনি না, ভয়ও করি না, ওদের অমন বলে বিশ্বাসও করি না। অত্যন্ত রুক্ষ প্রকৃতির মানুষদের সঙ্গে আমি বসবাস করেছি এবং দেখা গেছে যে কোথায় আমি ভয় করব, তার বদলে উল্টে তারাই আমায় ভয় করে চলেছে। তাছাড়া যা বললে এত নিচক পাগলামি। এটা যদি তোমার বাবা যেমন বললেন, কেবল অপরাধের পর অপরাধী করে চলে আর সমস্ত লোকই ওদের চেনে, তাদের বিরুদ্ধে বিচার হবে না কেন বলো? একথার উত্তর দাও এটি। তার কারণ ওদের বিরুদ্ধে কেউই ভরসা করে সাক্ষ্য দেয় না, কারণ সবাই জানে তাহলে আর তাকে একটি মাসও বেঁচে থাকতে হবে না। তাছাড়া এমন লোক ওদের মধ্যে সবসময়ই থাকে যারা শপথ করে বলবে যে অকুস্থলে থেকে সে সময় সে অনেক দূরে ছিল। কিন্তু যে এসব কথা কি তুমি পড়োনি? আমার তো ধারণা দেশের প্রত্যেকটি কাগজে এসব বিবরণ ছাপা হয়েছিল। হ্যাঁ পড়েছি বটে কিছু কিছু, কিন্তু নেহাত গল্প কথা বলেই মনে হয়েছে হয়তো কিছু যুক্তি তাদের তরফে আছে, হয়তো তাদের উপর অন্যায় করা হয়েছে এবং এভাবে ছাড়া আর কোনোভাবেই তারা প্রতিকার করতে পারেনি। না না যে অমন করে বলো না, ও লোকটাও ওইসব কথাই বলে। কে? বল্ডুইন, তাই নাকি? হ্যাঁ, আর সেই জন্যই আমি তাকে এত ঘৃণা করি। সত্যি বলছি যে সমস্ত অন্তর দিয়ে ঘৃণা করি তাকে, কিন্তু ভয়ও করি। নিজের জন্য ভয় করি, কিন্তু তার চেয়েও বেশি ভয় করি বাবার জন্যে। জানি আমি যদি আমার মনের কথা প্রকাশ করে বসি, মহা বিপদে পড়বেন তিনি। সেই কারণে আমি ওকে ঠিক কথা না দিলেও আবাসে ইঙ্গিতে জানিয়েছি। সেইটাই ছিল একমাত্র উপায় আমার। কিন্তু যে যদি তুমি পালিয়ে যাও আমায় নিয়ে, তাহলে আমরা বাবাকেও সঙ্গে নিয়ে যেতে পারি, এদের আওতা থেকে চিরকালের জন্য মুক্ত হতে পারি। আবার অন্তর্দ্বন্দ্বের ছায়া ম্যাকমার্ডের মুখে দেখা দিল, আর তারপরে আবার সে মুখ হয়ে উঠল পাথরের মতো, বলল, কোনো ক্ষতি তোমার হবে না, তোমার বাবারও না। আর খারাপ লোকের কথা বলছো? দেখবে ওদের মধ্যে সবচেয়ে যে খারাপ সে আমার তুলনায় কিছুই না। না যে কোনো পরিস্থিতিতেই আমি বিশ্বাস করব তোমাকে। এত হাসি আসলো ম্যাকমার্ডো বলল, আমায় কতটুকুই বা জানো তুমি? নিষ্পাপ তুমি। আমার মনের মধ্যে যে কি চলছে তা তুমি ধারণা করতে পারবে না। আরে কে এলো যেন? হঠাৎ খুলে গেল দরজাটা। খেলতে দুলতে নবাবী চালে এমনভাবে এক যুবক প্রবেশ করলো যেন বাড়ির মনিব, সুপুরুষ, অত্যন্ত সপ্রতিভ, কতকটা ম্যাকমার্ডোর মতো আকৃতির আর বয়সেও। চওড়া কালো হেডটা সে খুলেনি মাথা থেকে। সেই হেটের নিচে সুন্দর মুখে সে তাকালো অগ্নিস্থানের কাছে বসে থাকা ওদের দুজনের দিকে। অত্যন্ত গাবড়ে গিয়ে ভয় পেয়ে মেয়েটি এক লাফে দাঁড়িয়ে উঠল, বলল, খুশি হলাম আপনাকে দেখে মিস্টার বল্ডুইন। সময়ের একটু আগেই এসে গেছেন দেখছি, আসুন বসুন না। তম্বে হাত থেকে বল্ডুইন দাঁড়িয়ে রইল, ম্যাকমার্ডোর দিকে তাকালো, তাচ্ছিল্যের সঙ্গে ছোট করে বলল, এটা আবার কে? আমার এক বন্ধু মিস্টার বল্ডুইন, এক নতুন বোর্ডার আমাদের। মিস্টার বল্ডুইনের সঙ্গে আলাপ করিয়ে দেব নাকি মিস্টার ম্যাকমার্ডো? পরস্পরের দিকে তাকিয়ে বিরক্তিজনক ভঙ্গিতে দুই তরুণ সম্মতি জানালো। বল্ডুইন বলল, মিস এটি তো আপনাকে জানিয়েছে, ওর সঙ্গে আমার কি সম্বন্ধ? আপনাদের মধ্যে কি সম্বন্ধ আছে এমন কথা বুঝিনি। বুঝেননি বুঝি? ও আচ্ছা, এবার বুঝতে পারবেন। জেনে রাখুন আমার কাছ থেকে, এই মেয়েটি আমার। আর এও জেনে রাখুন, সুন্দর আজকের সন্ধ্যেটা বেড়াবার পক্ষে ভারী চমৎকার। ধন্যবাদ, আমার ঠিক এখন বেড়াতে ইচ্ছে করছে না। ও করছে না বুঝি? লোকটার বর্বর হিংস্র দু চোখ ক্রোধে জ্বলে উঠল। তবে বুঝি লড়তে ইচ্ছে করছে মিস্টার বোর্ডার? তা করছে বটে। এক লাফে দাঁড়িয়ে উঠে ম্যাকমার্ডো বলে উঠল, ভারী চমৎকার প্রস্তাবটা। ঈশ্বরের দোয়াই, জ্যাক, ঈশ্বরের দোয়াই। পাগলের মতো হয়ে উঠে
বলল এটি। জ্যাক জ্যাক তোমায় খুন করবে। বটে জ্যাক, তাই নাকি? একটা বিশ্রী গালাগাল দিয়ে বলে উঠল বল্ডুইন। বটে, কত দূর পর্যন্ত পৌঁছে গেছো তাহলে? আচ্ছা টেড, অবুঝ হও না, দয়া করো আমায়। যদি কখনো আমায় ভালোবেসে থাকো, ক্ষমা করো, মহত্ব দেখাও তুমি। আমার মনে হয় এটি সহজে নিষ্পত্তি হয় যদি ব্যাপারটা ছেড়ে দাও আমাদের দুজনের হাতে, দৃঢ়ভাবে বলল ম্যাকমার্ডো। নাকি মিস্টার বল্ডুইন রাস্তার মোড়ে গিয়ে আমার সঙ্গে বোঝাপড়া করবেন একটু? সুন্দর এই সন্ধ্যেটা, আর ওদিকে কয়েকটা বাড়ির ওপারে দিব্যি খানিকটা ফাঁকা জায়গা আছে। শত্রুটি বলল, তোমার সঙ্গে তাল রাখবার জন্য আমায় হাত কলুষিত করতে হবে না। তোমাকে দেখে নেবার আগে এ বাড়িতে আসার জন্য তোমায় আফসোস করতে হবে। ম্যাকমার্ডো বলে উঠল, কেন? এখনই তো বেশ সময়, এমনটি হয়তো আর পাবে না। আমার সময় সে আমি ঠিক করবো, তা নিয়ে তোমায় ভাবতে হবে না। এই যে দেখছো। এই বলে সে আস্তিন গুটিয়ে একটা অদ্ভুত চিহ্ন এঁকে দেখিয়ে দিল। মনে হলো চিহ্নটা আঁকা হয়েছে ওখানে, একটা বৃত্ত, তার মাঝখানে একটা ত্রিভুজ। বলল, জানো ওটা কি? জানি না, জানবার আগ্রহও নেই। জানবে জানবে, আমি বলছি তুমি জানবে। খুব যে বেশি দেরি হবে জানতে তাও না। হয়তো এটি এ বিষয়ে তোমায় কিছু বলতে পারবে। আর তোমায় বলি এটি, নত জানু হয়ে যখন তুমি আমার কাছে ফিরে আসবে, তখন আমি তোমায় জানাবো কি শাস্তি তোমার হবে। যে বীজ তুমি বপন করেছো, ঈশ্বরের নামে শপথ করছি তোমায় দিয়েই তার ফসল কাটাবো। অত্যন্ত ক্রুদ্ধ দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে সে গুড়ালি বর করে ঘুরে মুহূর্তের মধ্যে বেরিয়ে গেল। দরজাটা ধড়াম করে বন্ধ করে দিল। ম্যাকমার্ডো আর মেয়েটি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। তারপরই মেয়েটি দু হাতে জড়িয়ে ধরল ম্যাকমার্ডোকে। বলে উঠল, জ্যাক, কি দারুণ সাহস তোমার! কিন্তু আর কোনো উপায় নেই, পালাও, পালিয়ে যাও তুমি। আজই রাত্রে। তাছাড়া আর কোনো উপায় তোমার নেই। তোমায় খুন করবে ও। ওর চোখের ভয়ঙ্কর ভাষায় আমি তা দেখেছি। ওর মতো জন 12 লোকের বিরুদ্ধে তোমার আর কি ক্ষমতা? বস ম্যাকগিন্টি আর লজের সমস্ত শক্তি ওর পক্ষে। হাতের বাঁধন খুলে নিল ম্যাকমার্ডো, তারপরে এটিকে আদর করে একটা চেয়ারের দিকে ঠেলে দিল। বলল, আরে, আমার জন্য কোনো ভয় বা কোনো রকম দুর্ভাবনা রেখো না। আমি নিজে এক মুক্ত মানুষ, ফ্রি ম্যান। কথাটা বলবো তোমার বাবাকে। হয়তো আমি আর সকলের থেকে বিশেষ ভালো কিছু নই, তাই বলছি। আমায় কোনো সাধু সন্তের মতো মনে করো না। আচ্ছা, এখন তো তুমি ঘৃণাই করবে আমায় এসব শোনার পর। ঘৃণা করবো তোমায় যে? জীবন থাকতে কখনো নয়। শুনেছি ফ্রিম্যান হওয়াটা পৃথিবীর আর কোথাও কোনো দূষণ নয়, কেবল এখানে ছাড়া। সুতরাং ফ্রিম্যান বলে কেন আমি তোমায় খারাপ মনে করবো? আচ্ছা জ্যাক, ফ্রিম্যান যখন, কেন তাহলে তুমি গিয়ে বস ম্যাকগিন্টির সঙ্গে আলাপ করছো না? যাও জ্যাক, যাও তাড়াতাড়ি। আগে থেকেই তোমার কথা বলো গিয়ে থাকে, না হলে ওরা নির্ঘাত তোমার পিছু নেবে। ম্যাকমার্ডো বলল, ঠিক সেই কথাই আমি ভাবছিলাম। এক্ষুনি গিয়ে ঠিক করে ফেলছি। তোমার বাবাকে বলো আজ রাতটা আমি এখানে থাকবো, তারপর কাল সকালে অন্য একটা জায়গা দেখে নিলেই হবে। ম্যাকগিন্টির পানাগারে যথারীতি প্রচুর ভিড়, কারণ শহরের যত রুক্ষ প্রকৃতির লোকের প্রিয় আড্ডার জায়গা একটা। লোকটি জনপ্রিয়, একটা আমোদে বাপ তার আচরণে রয়েছে মুখোশের মতো। অনেক কিছুই সেই মুখোশের আড়ালে। কিন্তু এই জনপ্রিয়তার কথা বাদ দিলে সমস্ত শহরের উপর, এমনকি বলতে গেলে এই উপত্যকার 30 মাইল বিস্তারের উপর, তার চারদিকের পর্বতগুলো পার হয়েও যে আতঙ্ক তার নামে ছড়িয়েছিল, তার পানাগার ভিড়ে ভর্তি রাখার পক্ষে তাই ছিল যথেষ্ট। কারণ তার সুনজর অবহেলা করার সাহস কারও ছিল না। ম্যাকগিন্টির এইসব গোপন ক্ষমতার ও নিষ্ঠুরতার কথা সবাই জানত। এবং শুধু তাই নয়, তার উপরে সে ছিল এক উচ্চপদস্থ কর্মচারী, পৌরসভার এক সদস্য, রাজপথের অধ্যক্ষ। বিশেষ সুবিধার প্রত্যাশায় গুন্ডারা ভোট দিয়ে নির্বাচন করে থাকে। করের বার ছিল অত্যন্ত বেশি। জনসাধারণের কাজ হতো সম্পূর্ণ অবহেলিত। ঘুষ দিয়ে হিসেবপত্রে গোজামিল চলত। ভদ্র নাগরিকদের বাধ্য করা হতো টাকা দিতে আর মুখ বন্ধ রাখতে, নতুবা আরও বেশি অনিষ্ট হবে এই ভয় দেখিয়ে। ফলে দেখা যেত বস ম্যাকগিন্টির হীরের পিনগুলো বছরের পর বছর ক্রমেই অত্যন্ত উদ্ধত হয়ে উঠছে। সোনার চেনগুলো আরও ডগডগে, জামার উপর আরও ভারী হয়ে দেখা দিচ্ছে। তার সেলুন বৃদ্ধি পেতে পেতে শেষ পর্যন্ত মার্কেট স্কোয়ারের পুরো একটা দিক অধিকার করে বসেছে। সেলুনের দরজা ঠেলে ম্যাকমার্ডো ভিতরে চলে গেল। ঘরের আবহাওয়া তামাকের দুয়ার আর মদের গন্ধে ভারী হয়ে উঠেছে। অত্যন্ত উজ্জ্বল ঝলসানো আলোয় সে ঘর আলোকিত। দেয়ালে দেয়ালে বিরাট বিরাট গিল্টির কাজ করা আয়নায় সে আলো প্রতিফলিত। পরিবেশকরা পানীয় মিশ্রণের কাজে অত্যন্ত ব্যস্ত। পেতলে মুড়া কাউন্টারে
ভিড় করা খরিদ্দারদের নিয়ে। অনেকটা দূরে বারে হেলান দিয়ে আর একটা চুরুট মুখের এক কোণে বাঁকাভাবে লাগিয়ে যে দীর্ঘকায় বলিষ্ঠ ভারী লোকটি দাঁড়িয়ে, সেই হলো সুবিখ্যাত ম্যাগিন্টি স্বয়ং। বিরাট বপুসে, কেশরের মতো কালো কালো দাড়ি, গালের হাড় অব্দি, কাকপক্ষ চুল জামার কলার পর্যন্ত নেমে এসেছে। গায়ের রং ময়লা, ইতালীয়দের মতো, চোখ নিকশ কালো রঙের, তার উপর ঈশ্বর টেরা হওয়ায় তাকে আরো ভয়াবহ দেখায়। এ বাদ দিলে লোকটিরা সমস্ত কিছুই, তার আভিজাত্যপূর্ণ সুষম দেহ, সুন্দর আকৃতি, প্রাণ খোলা আচরণ, সেসবই তার 14 আমুদে স্বভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ। মনে হবে সে স্পষ্টবাদী ও সৎ, এবং কথাবার্তায় রুক্ষ হলেও অন্তঃকরণে উদার। কেবল তার মরা কালো গভীর নির্মম দৃষ্টি কারো উপর পড়লে সে বাধ্য হয় কুঁকড়ে যেতে। মনে হয় সে যেন এমন এক ব্যক্তির সম্মুখীন হয়েছে যার দিক থেকে অনিষ্টের অমেয় সম্ভাবনা, যে প্রচণ্ড শক্তি আর সাহস আর শয়তানি তার অন্তরালে আছে, তাতে তার ভয়াবহতা হয়ে ওঠে সহস্র গুণ বেশি। লোকটিকে ভালো করে দেখে নিয়ে ম্যাকমার্ডো তার স্বভাবসিদ্ধ বেপরোয়াভাবে পথ করে এগিয়ে চলল তার দিকে। কজন চাটুকার শক্তিশালী মনিরটিকে ঘিরে খুশামুদে ব্যস্ত ছিল, আর তার অতি সামান্য রসিকতাতেও প্রচণ্ড হাসিতে ফেটে পড়ছিল। চশমার ভিতর দিয়ে তরুণটির নির্ভীক ধূসর দুচোখে তাকালো ম্যাগিন্টির তীক্ষ্ণ দৃষ্টি মোড়া কালো চোখ জোড়ার দিকে। কে তুমি যুবক? তোমায় তো দেখেছি বলে মনে পড়ে না। নতুন এসেছি মিস্টার ম্যাগিন্টি। এমন নতুন নিশ্চয় নয় যে এক ভদ্রলোককে তার উপযুক্ত উপাধিতে সম্বোধন করতে পারো না। দলের মধ্য থেকে একজন বলে উঠল, উনি হলেন কাউন্সিলর ম্যাগিন্টি, বুঝলে? ও, আমি দুঃখিত কাউন্সিলর, এখানকার আদব কায়দা আমার জানা নেই। মানে আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলা হয়েছিল। তা বেশ, দেখলে কি মনে হচ্ছে এখন? এরই মধ্যে বলা কঠিন, তবে যদি আপনার হৃদয় আপনার শরীরের মতোই প্রশস্ত হয় আর মন মুখের মতোই সুন্দর হয়, তাহলে নিশ্চয় আর কোনো কিছুরই অভাব থাকে না, বলল ম্যাকমার্ডো। আরে, তোমার কথায় আয়ারল্যান্ডের টান দেখছি। আর কিছু নাও, বলে উঠল ম্যাগিন্টি। তখনও ঠিক করতে পারেনি এই স্পর্ধিত যুবকটির সঙ্গে সহৃদয়ভাবে কথা বলবে না নিজের মর্যাদা বজায় রাখবে। বলল, তা আমার চেহারাটা তাহলে চলনসই বলে মনে করছো তো? নিশ্চয়। আর তোমাকে বলা হয়েছিল আমার সঙ্গে দেখা করতে? হ্যাঁ। কে বলেছিল? বার্মিসার লজ 341-এর ব্রাদার্স কানলান। আপনার স্বাস্থ্যের আর ঘনিষ্ঠতর পরিচয়ের কামনায় পান করছি কাউন্সিলর। যে গ্লাসে পানীয় দেওয়া হয়েছিল সেটা তুলে ধরে পরে আঙ্গুলটা উঁচু করে তাতে চুমুক দিল। তীক্ষ্ণ চোখে ম্যাগিন্টি লক্ষ্য করছিল তাকে। ঘন কালো ভ্রু জোড়া তুলে বলল, বটে, তাই নাকি? কিন্তু তার আগে আমায় একটু ভালো করে দেখতে হবে মিস্টার ম্যাকমার্ডো। আর একটু ভালো করে দেখতে হবে মিস্টার ম্যাকমার্ডো, কারণ এ অঞ্চলে আমরা সহজে লোকজনকে বিশ্বাস করি না, কারো সুপারিশ থাকলেও না। এসো একটু এখানে, এই বারের পেছনটায় একটা ছোটো ঘর, সেটা অনেকগুলো পিপের সার সেখানে। দরজাটা ম্যাগিন্টি বন্ধ করলো সাবধানে, আর বসলো একটা পিপের উপরে। চিন্তাগ্রস্তভাবে চুরুটে দাঁত বসাতে বসাতে আর অস্বস্তিকর দৃষ্টিতে সঙ্গীটিকে লক্ষ্য কর। মিনিট 2 সে বসে রইল সম্পূর্ণ স্তব্ধ হয়ে। প্রফুল্লভাবেই ম্যাকমার্ডো এই পর্যবেক্ষণ সহ্য করে বলল, তার একটা হাত পকেটে আর অন্যটা তার বুক পাকাচ্ছে। হঠাৎ ঝুঁকে পড়ে ম্যাগিন্টি একটা কুৎসিত দর্শন রিভলভার বার করলো। বলল, দেখো হে মজার মানুষ, যদি বুঝি তুমি কোনোরকম চালাকির চেষ্টা করছো, তোমায় খতম করা মাত্র কয়েক মুহূর্তের রাস্তা। খানিকটা আত্মসম্ভ্রমের সঙ্গে ম্যাকমার্ডো বলল, এ তো এক অদ্ভুত অভ্যর্থনা। ফ্রিম্যানের বডি মাস্টারের পক্ষে আগন্তুক বাইয়ের প্রতি তার ভারী অদ্ভুত অভ্যর্থনায়। ম্যাগিন্টি বলল, আরে এইটাই তো প্রমাণ করতে হবে তোমায়, আর যদি তা না পারো তো স্বয়ং ঈশ্বরও তোমাকে বাঁচাতে পারবেন না। কোথায় ভর্তি হয়েছিলে তুমি? লজ 29, শিকাগো। কোন তারিখে? 1872 খ্রিস্টাব্দ, 24শে জুন। বডি মাস্টারের নাম কি? জেমস এইচ স্কচ। জেলা শাসনকর্তাকে? বার্থলোমিউ উইলসন। পরীক্ষায় তো দিব্যি গল গল করে উত্তর দিয়ে চলেছ। কি করছো এখানে? কাজ করছি, আপনারই মতো, কেবল মাইনে অনেক কমেই যা। বেশ চটপট কথার উত্তর দিতে পারো, তাই না? তা বটে, কথা বলতে আমার বিশেষ সময় লাগে না। কাজের ব্যাপারেও চটপটে তো। আমায় যারা সবচেয়ে ভালো করে চিনত তাদের মধ্যে সেই খ্যাতিই তো আমার ছিল। বেশ, পরীক্ষা করেই দেখা যাবে, এবং সে পরীক্ষা হবে হয়তো তুমি যখন ভাবছো তার অনেক আগে। লজের কথা কিছু শুনেছ এখানে? শুনেছি মানুষকে এখানে বাই বলে গ্রহণ করা হয়।
তোমার ব্যাপারে কথাটা সত্যি শিকাগো ছেড়ে এলে কেন? সে আমি কিছুতেই বলতে পারবো না। চোখ তুলে তাকালো ম্যাকিঞ্চি। এ ধরনের কথায় অভ্যস্ত নয় সে, তাই মজা পেল। বলল, কেন বলতে পারবে না? কারণ কোনো বাইয়ের কাছে মিথ্যে বলা উচিত নয়। সত্যটা বুঝি এতই খারাপ যে বলা যায় না? তা আপনি ইচ্ছে করলে তেমনটি মনে করতে পারেন। দেখো, বডি মাস্টার হিসাবে নিশ্চয়ই তুমি আশা করবে না এমন একজনকে আমি লজে সভ্য করে নেব যার অতীত আমার অজানা। এ কথায় দ্বিধায় পড়ল ম্যাকমার্ডো। তারপর ভিতরের একটা পকেট থেকে একটা জীর্ণ খবরের কাগজের টুকরো বার করলো সে। বলল, এই দেখুন। ফাঁস করে দেবেন না তো? অসহ্য উত্তেজনায় চিৎকার করে উঠল ম্যাকিঞ্চি। বলল, আর একবার এমন কথা আমার সামনে উচ্চারণ করলে এক চড়ে মুন্ডু উড়িয়ে দেব। নম্রভাবে ম্যাকমার্ডো বলল, ঠিকই বলেছেন কাউন্সিলর, আমার ক্ষমা চাওয়া উচিত। কথাটা না ভেবে বলে ফেলেছি। জানি অমন কোনো বই আপনার তরফ থেকে থাকতে পারে না। এই দেখুন খবরের কাগজের একটা কাটা টুকরো। কাগজটা ম্যাকিঞ্চি দেখে নিল এক নজর। জোনাস পিন্টো নামে একজনকে গুলি করে মারার খবর এটা। ঘটেছিল 1874 খ্রিস্টাব্দ নববর্ষের সপ্তাহে শিকাগোর মার্কেট স্ট্রিটের লেক সেলুনে। তোমার কাজে? কাগজটা ফেরত দিয়ে ম্যাকিঞ্চি জিজ্ঞাসা করলো। গার্নাল ম্যাকমার্ডো, কেন গুলি করেছিলে? স্যাম কুড়োকে ডলার তৈরির কাজে সাহায্য করেছিলাম। হয়তো আমার ডলারগুলো তার মতো অত ভালো হয়নি, কিন্তু তাহলেও দেখতে হয়েছিল একই রকমের, আর তৈরি করতে খরচও হয়েছিল কম। এই পিন্টো লোকটা এই মালটা সরাবার ব্যাপারে সাহায্য? কি ব্যাপারে? মানে বাজারে চালু করার ব্যাপারে আর কি। তারপর সে বলে ফাঁসিয়ে দেবে। হয়তো ফাঁসিয়েছিল। সে খবর নেবার জন্য আর দেরি করিনি। ওকে গুলি করেই আমি চলে আসি এই কয়লার এলাকায়। এত দেশ থাকতে এই কয়লার এলাকায় কেন? কারণ কাগজে পড়েছিলাম এদিকে ওদের অতটা কড়া করিনি। হাসলো ম্যাকিঞ্চি। বলল, তাহলে তুমি প্রথমে ছিলে জালিয়াত, তারপর খুনে, আর তারপর তুমি এ অঞ্চলে এসেছো এই ভেবে যে তোমায় আমরা আদর করে নেব। কতকটা সেই রকমই বটে। মনে হচ্ছে তোমার অনেক উন্নতি হবে। তা সেই ডলার তুমি কি এখনো তৈরি করতে পারো? পকেট থেকে গোটা দুয়েক ডলার বার করলো সে। বলল, এগুলো ফিলাডেলফিয়ার টেক্সটাইল থেকে বেরোয়নি। বলো কি? গরিলার মতো লুমস বিশাল হাতে সেগুলো নিয়ে আলোর কাছে ধরে বলল, আরে কোনো তফাতই তো চোখে পড়ছে না। দেখছি খুব কাজে আসবে তুমি, ব্রাদার। তা দুই একজন খারাপ লোক দলে থাকলে ক্ষতি হবে না বন্ধু ম্যাকমার্ডো। কারণ এমন সময়ও আসে যখন আমাদের নিজস্ব ভূমিকায় নামতে হয়। যারা আমাদের চেপে রাখছে, যদি তাদের টেনে রাখতে না পারি তো আমাদের দেয়ালের সঙ্গে মিশে যেতে হবে। তা সে ব্যাপারে আর সকলের সঙ্গে আমিও অংশ নেব বই কি। তোমার স্নায়ু বেশ শক্তই আছে দেখছি। রিভলভারটা তোমার দিকে তুলতে তুমি একটুও কুঁকড়ে যাওনি। কেন কুঁকড়বো? আমি তো বিপদে পড়িনি। তাহলে কে পড়েছিল? আপনি কাউন্সিলর। জ্যাকেটের একটা পকেট থেকে একটা গুড়া তোলা পিস্তল বার করে ম্যাকমার্ডো বলল, সমস্তক্ষণই আমি আপনাকে এর পরিধির মধ্যে রেখেছিলাম। আমার ধারণা আপনার থেকে আমার গুলি করতে সময় বেশি লাগতো না। বলো কি? সঙ্গে সঙ্গে একেবারে লাল হয়ে গেল ম্যাকিঞ্চি, আর তারপরেই প্রচণ্ড হাসিতে ফেটে পড়ল। বলতে কি, তোমার মতো এমন ছেলে বেশ কবছরের মধ্যে আমাদের হাতে আসেনি। লস তো তোমায় নিয়ে গর্ববোধ করবে মনে হচ্ছে। কি চাও? 5 মিনিটের জন্য কি কারো সঙ্গে কথা বলতে পারবো না? অমনি এসে ডুববে। লজ্জা পেল পরিবেশকটি। বলল, আমি দুঃখিত কাউন্সিলর। টেড বল্ডুইন এসেছেন, বলেছেন আপনার সঙ্গে এক্ষুনি দেখা করতে চান। কিন্তু খবরটা দেবার কোনো প্রয়োজনই ছিল না, কারণ তার কাঁধের উপর দিয়ে তাকিয়েছিল স্বয়ং টেড। পরিবেশকটিকে ঠেলে সরিয়ে সে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ভয়ঙ্কর চোখে ম্যাকমার্ডোর দিকে তাকিয়ে সে বলল, আমার চেয়ে আগেই এসে গেছো দেখছি। এই লোকটা সম্বন্ধে আপনাকে একটা কথা বলবো কাউন্সিলর। বেশ তো, যা বলবে এখনই বলো না, আমার সামনে। বলল ম্যাকমার্ডো। সে আমি যখন সময় হবে বলবো, যেভাবে ইচ্ছে বলবো। পিপের উপর থেকে উঠতে উঠতে ম্যাকিঞ্চি বলল, এ চলবে না। এ আমাদের এক নতুন বাই হয়েছে। ওভাবে তো ওকে অভ্যর্থনা জানানো চলবে না। এসো, হাতে হাত মেলাও, মিটিয়ে ফেলো সব। না, কখনো না, মহা ক্রোধে বল্ডুইন বলে উঠল। ম্যাকমার্ডো বলল, ও যদি মনে করে থাকে আমি ওর উপর অন্যায় করেছি, তাহলে আমি লড়তে রাজি আছি। খুশির লড়াই। আর তাতেও রাজি না হলে যেভাবে ওর খুশিও লড়তে পারে। এবার কাউন্সিলর বডি মাস্টার হিসাবে আপনি বিচার করুন। ব্যাপারটা কি? এক তরুণী ইচ্ছে মতোই তার পছন্দ করার অধিকার আছে। আছে নাকি? চিৎকার করে বলে উঠল বল্ডুইন। লজের দুই ভাইয়ের মধ্যে আমি বলবো হ্যাঁ আছে। বস বলল, এই হলো আপনার বিচার? হে টেড বল্ডুইন। শয়তানি মাখা চোখে তার দিকে তাকিয়ে ম্যাকিঞ্চি বলল, তুমি কি আপত্তি করবে তাতে?
5 বছর ধরে যে আপনার সঙ্গে রয়েছে তাকে না দিয়ে জীবনে যাকে দেখেননি এমন একজনকে দিতে চান আপনি। মনে রাখবেন জ্যাক ম্যাকগিন্টি, সারা জীবনের জন্য বডি মাস্টার নন আপনি। ঈশ্বরের নাম নিয়ে বলছি, আবার যখন বুট নেওয়া হবে। বাঘের মতো কাউন্সিলর লাফিয়ে পড়লো তার উপর, দু হাতে তার গার্ড চেপে ধরে একটা পিপের উপর চিটকে ফেললো। উন্মত্ত আক্রোশে হয়তো মেরেই ফেলতো তাকে যদি না ম্যাকমার্ডো বাধা দিত। বলে উঠলো, না না কাউন্সিলর, সহজভাবে নিন ব্যাপারটা। ম্যাকগিন্টিকে টেনে আনতে আনতে সে বলল। ছেড়ে দিল ম্যাকগিন্টি। বল্ডুইন তখনও খাবি খাচ্ছে, তার সর্বাঙ্গ কাঁপছে, একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষের মতো। যে পিঁপড়েটার উপর চিটকে পড়েছিল সেখানে বসলো সে। এমন একটা জিনিস তোমার বেশ কিছুদিন ধরে পাওনা হয়ে উঠেছিল বল্ডুইন, বলে উঠল ম্যাকগিন্টি। তার বিরাট বুক তখন ওঠানামা করছে। হয়তো ভাবছো আমি বুটে হেরে গেলে তুমিই হবে বডি মাস্টার, কিন্তু সেটা তো লস বুঝবে। তবে যতদিন আমি আছি কাউকে আমার কথার উপর কথা বলতে বা আমার বিচার অমান্য করতে দেব না। আপনার বিরুদ্ধে তো আমি কিছু বলছি না। গলায় হাত বুলোতে বুলোতে বল্ডুইন বলে উঠল। আচ্ছা বেশ। মুহূর্তের মধ্যে আবার প্রাণকুলা আমোদে ভঙ্গিতে ফিরে এসে ম্যাকগিন্টি বলল, বেশ, ও ব্যাপারটা চুকে গেল, আবার আমরা বন্ধু। তার থেকে একটা শ্যাম্পেনের বোতল তুলে নিয়ে চিপটা খুলে ফেললো সে। তারপর 3টে বড় বড় গ্লাস ভর্তি করে বলল, এসো, লজের এই ঝগড়ার নামে আমরা পান করি। বেশ, এরপর আর আমাদের মধ্যে কোনো শত্রুতা রইল না। আচ্ছা পরম প্রিয় বল্ডুইন বলো। বল্ডুইন বলো, বাড়ি ম্যাক করেছে, আবার কেটে যাবে, চিরকালের জন্য আবার আকাশ উজ্জ্বল হয়ে উঠবে। আমি শপথ করে বলছি। গ্লাস খালি করলো ওরা। তারপর সেই একই প্রক্রিয়া চলল বল্ডুইন আর ম্যাকমার্ডোর মধ্যে। তারপর হাতে হাত বসে ম্যাকগিন্টি বলল, বেশ, ঝগড়ারা কিছু রইল না। এর বেশি এগোলে কিন্তু লজের নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়তে হবে এবং তখন তা অত্যন্ত কঠোর হাতে দমন করা হবে। ব্রাদার বল্ডুইন তো জানে, এবং তুমি ব্রাদার ম্যাকমার্ডো, তুমিও কিছুদিনের মধ্যেই জানতে পারবে যদি জঞ্জাটের সৃষ্টি করো। চট করে নিশ্চয়ই আমি ওর মধ্যে যাব না। এই বলে ম্যাকমার্ডো বল্ডুইনের দিকে হাত বাড়িয়ে দিল। বলল, যেমন ঝগড়া করতে তেমনি ক্ষমা করতে আমার সময় লাগে না। শুনি এই জন্যে নাকি দায়ী আমার আয়ারল্যান্ডের রক্ত। যাই হোক, আমার তরফ থেকে আর কোনো আক্রোশ রইল না। হাতে হাত মেলাতে হলো বল্ডুইনকে, কারণ বস এর ক্রুদ্ধ দৃষ্টি নিবদ্ধ ছিল তার উপর। কিন্তু তার বিরূপ মুখবাদ থেকে আর বুঝতে অসুবিধা হলো না যে ওর কথা তার মধ্যে কিছুমাত্র প্রভাব বিস্তার করতে পারেনি। দুজনের কাঁধে হাত চাপড়ে ম্যাকগিন্টি বলল, দেখ, যত জঞ্জাট এই মেয়েদের নিয়ে। একটি মেয়ে কিনা আমার 2 ব্রাদারের মধ্যে এসে বিরোধের সৃষ্টি করবে, এসব হলো শয়তানের কীর্তি। যাই হোক, এই ব্যাপারটার মীমাংসা মেয়েটিই করবে, বডি মাস্টারের ব্যাপার এ নয়। ঈশ্বরকে ধন্যবাদ এজন্য। এমনিতেই আমাদের কাজের যা চাপ। ব্রাদার ম্যাকমার্ডো, তোমায় এখন লজ 341-এর সভ্য হতে হবে। এ বিষয়ে আমাদের নিজস্ব ব্যবস্থা আছে, শিকাগোর থেকে তা আলাদা। শনিবার রাত্রে মিটিং, সেদিন এলে আমরা তোমায় চিরকালের জন্য বার্মিসা ভ্যালি উপত্যকার ফ্রি ম্যান করে নেব। ধন্যবাদ। তৃতীয় পর্ব আগামী দিন।